अच्छा आने तो नहीं देना जितने में देना yes নতুন পেজ আমি যেটা আনছিলাম ওটা কোনটা যেন ছিল এটা ঠিক আছে না আবার যদি আগের পেজে আসতে চাই এখানে দিয়ে এখানে চালাতে হবে বুঝতে পারলাম আপনারা শুনতে পাচ্ছেন আপনারা শুনতে পাচ্ছেন আমাকে শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে আচ্ছা এখন শোনা যাচ্ছে তো এখন শোনা যাচ্ছে ওকে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থী আপনারা কেমন আছেন ৪৯তম স্পেশাল বিসিএস গণিত আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার আলম আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব অধ্যায়ের নাম হচ্ছে রিয়েল নাম্বার সিস্টেম বাংলায় বলা হয় বাস্তব সংখ্যা পদ্ধতি ভাই লাইট হচ্ছে তো না ওকে প্রিয় শিক্ষার্থী রিয়েল নাম্বার সিস্টেম এই অধ্যায়টা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এই অধ্যায়ে অনেক কিছু শেখার আছে প্রশ্ন হচ্ছে রিয়েল নাম্বার কাকে বলে রিয়েল নাম্বার সিস্টেম পরের কথা রিয়েল নাম্বার কাকে বলে এটা হচ্ছে একটা প্রশ্ন রিয়েল নাম্বার কাকে বলে বাস্তব সংখ্যা কাকে বলে বাস্তব সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে বর্গ করলে রেজাল্টটা সবসময় অঋণাত্মক হয় জিরো আসবে না হয় ধনাত্মক হবে সেই সকল সংখ্যাগুলোকে বলবো আমরা বাস্তব সংখ্যা যেমন 1 2 3 1/2 1/3 1/4 0 -1 -half ইত্যাদি আমরা এই সকল সংখ্যাকে একটু বর্গ করব 1টাকে বর্গ করলে আমরা 1 পাই 2টাকে বর্গ করলে আমরা 4 পাই 3টাকে বর্গ করলে আমরা 9 পাবো 1/2টাকে বর্গ করলে 1/4 পাবো 1/3টাকে বর্গ করলে 1/9 পাবো 1/4টাকে বর্গ করলে 1/16 পাবো 0টাকে বর্গ করলে 0 পাবো -1টাকে বর্গ করলে 1 পাবো -1/2টাকে বর্গ করলে 1/4 পাবো দেখুন এটাও ধনাত্মক 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 বাট এটা জিরো ধনাত্মক এবং জিরোকে
আমরা একসাথে লিখতে পারি গ্রেটার দেন ইকুয়াল 0। এর অর্থ হচ্ছে নন নেগেটিভ, মানে নেগেটিভ নয়, হয় ধনাত্মক না হয় ইকুয়াল টু 0। তাহলে যে সকল সংখ্যাকে আপনি স্কোয়ার করলে, বর্গ করলে রেজাল্টটা সবসময় ঋণাত্মক হবে, সেই সকল সংখ্যাগুলোকে বলবো আমরা রিয়েল নাম্বারস তথা বাস্তব সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, যে সকল সংখ্যাকে বর্গ করলে রেজাল্টটা সবসময় ঋণাত্মক হয়, সেই সকল সংখ্যাগুলোকে বলবো আমরা বাস্তব সংখ্যা। পৃথিবীতে যত সব বাস্তব সংখ্যা আছে, প্রত্যেকটা বাস্তব সংখ্যাকে নিয়ে যদি আমরা একটা সেট গঠন করি, সেটটা দেখতে এরকম। এটাকে বলা হয় দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস, যেখানে -ইনফিনিটি থেকে ইনফাইনিট সংখ্যক বাস্তব সংখ্যা থাকবে। এটা হচ্ছে উপর ইন্টারভেল, অর্থাৎ -ইনফিনিটিও বাদ +ইনফিনিটিও বাদ, ভিতরে যা ভ্যালু আছে এরা সবাই রিয়েল নাম্বার, তারা সবাই এই সেটের অন্তর্ভুক্ত। আর যদি বলেন আমরা উপের ইন্টারভেল নেব না, ক্লোজড ইন্টারভেল নেব, তথা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি সহ ভিতরের উপাদানগুলি, এই সেটটাকে বলা হয় সেট অফ এক্সটেন্ডেড রিয়েল নাম্বার। তাকে আমরা এইভাবে ডিনোট করি, ঠিক আছে। এবার বাস্তব সংখ্যা এর বিপরীত শব্দটা হচ্ছে অবাস্তব সংখ্যা তথা কাল্পনিক সংখ্যা তথা ইমাজিনারি নাম্বার। যে সকল সংখ্যাকে বর্গ করলে সবসময় রেজাল্ট নেগেটিভ হয়, আমরা সেই সকল সংখ্যাকে বলবো অবাস্তব সংখ্যা তথা ইমাজিনারি নাম্বার তথা কাল্পনিক সংখ্যা। ইমেজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার তথা কাল্পনিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে বর্গ করলে রেজাল্ট সবসময় নেগেটিভ আসবে, সেই সকল সংখ্যাগুলোকে বলবো আমরা ইমাজিনারি নাম্বার। যেমন √/-2, আপনি যখন এটাকে বর্গ করবেন, দেখুন √/-2 হোল স্কয়ার ইকুয়াল টু -2 <0 আসছে, তাহলে নিঃসন্দেহে এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। আবার √/-1, আপনি যখন এটাকে বর্গ করবেন, √/-1 ইকুয়াল টু রেজাল্ট -1, এটাও নেগেটিভ, তাহলে √/-1 এটাও কিন্তু একটা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। প্রিয় শিক্ষার্থী, আমরা ইমাজিনারি শব্দটার প্রথম বর্ণ আই দেখতে পাই, তাহলে আমরা √/-1টাকে আই দ্বারা ডিনোট করি। এটা মুখ দিয়ে উচ্চারণ করা লাগবে আইউটা। এই আইউটা তথা আই যেটাই বলেন না কেন, এটা সমান হচ্ছে √/-1। এটাকে বলা হয় ইমাজিনারি ইউনিট। এটাকে কি বলবো আমরা? ইমাজিনারি ইউনিট। এটাকে কাল্পনিক একক বলা হয়। প্রিয় শিক্ষার্থী, যদি কোনো রিয়েল নাম্বারের সাথে, এই যে রিয়েল নাম্বারগুলির সাথে যখন আপনি ইমাজিনারি ইউনিট গুণ করবেন, যেমন 2 এর সাথে যখন ইমাজিনারি ইউনিট গুণ করবেন, সেটা পুনরায় ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বারের সাথে যখন আপনি ইমাজিনারি গুণ করবেন, সেটাও ইমাজিনারি নাম্বার। এই রিয়েল নাম্বারের সাথে যখন আপনি ইমাজিনারি ইউনিট গুণ করবেন, সেগুলো হবে ইমাজিনারি নাম্বার। আরেকটা কথা বলি, এই ইমাজিনারি নাম্বারের সাথে যখন আপনি যে কোনো রিয়েল নাম্বার যোগ অথবা বিয়োগ করেন, যেমন 2 রিয়েল নাম্বার, এই 2 রিয়েল নাম্বারের সাথে এই ইমাজিনারি নাম্বার যদি আপনি যোগ কিংবা বিয়োগ করেন, আমরা নতুন ফরম্যাটের কিছু নাম্বার দেখতে পাচ্ছি। এদেরকে বলা হয় জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। পৃথিবীর মধ্যে যত সব কমপ্লেক্স নাম্বারস আছে, প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারকে নিয়ে দিয়ে একটা সেট গঠন করি। সেটটা দেখতে এরকম। এটাকে বলা হয় দ্য সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস। প্রিয় শিক্ষার্থী,
এবার আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। পৃথিবীর মধ্যে যত সব রিয়েল নাম্বার আছে সেসব রিয়েল নাম্বারগুলোকে নিয়ে যে সেটটা গঠন করব সেটটা হচ্ছে এটি মূলত দুইটা সেটের ইউনিয়ন। একটা হচ্ছে এ সেট আর একটা হচ্ছে এ সেট। এটাকে বলা হয় সেট অফ অল রেশনাল নাম্বার, সেট অফ অল রেশনাল নাম্বারস। আর এই সেটটাকে বলা হয় সেট অফ অল ইরেশনাল নাম্বারস। এখন প্রশ্ন হচ্ছে রেশনাল নাম্বার কাকে বলে, ইরেশনাল নাম্বার কাকে বলে? রেশনাল শব্দটা আসছে রেশিও থেকে, রেশনাল শব্দটা আসছে রেশিও থেকে। তাহলে আমরা ডেফিনিশনটা দেওয়ার আগে আরও কিছু সংখ্যা সম্পর্কে ধারণা দিই। যেমন একটা ক্লাসে কিছু স্টুডেন্ট আছে, আমি ওই স্টুডেন্টগুলোকে যদি গণনা করতে চাই কত থেকে স্টার্ট হবে? আমরা 1 থেকে স্টার্ট করব, 1 2 3 4 5 6 এভাবে তো স্টার্ট হবে। এই জন্য এই যে 1 2 3 4 5 6 আপ টু এই সকল নাম্বারগুলোকে বলা হয় কাউন্টিং নাম্বার। কি বলবো আমরা? কাউন্টিং নাম্বার। তাদেরকে নিয়ে যদি আমরা একটা সেট গঠন করি, এই সেটটা দেখতে এরকম। এটা হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, ন্যাচারাল সংখ্যা কাকে বলে? ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। পৃথিবীর মধ্যে যত সব ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে এদেরকে নিয়ে গঠিত সেটকেই বলবো সেট অফ ন্যাচারাল নাম্বার। আপনি যদি এই ন্যাচারাল নাম্বারগুলির সাথে আর একটা সেট সংযোগ করেন, যে সেটটাতে 0 উপাদান থাকবে, কোনো একটা সেটে যদি একটা উপাদান থাকে সেই সেটটাকে বলা হয় সিঙ্গলটন। তাহলে এই সেটের সাথে যখন আপনি ন্যাচারাল নাম্বারের উপাদানগুলো সংযোগ করবেন, সংযোগ করার পরে নতুন একটা সেট পাবেন, 0 1 2 3 4 5 6 আপ টু 0 সহ সকল স্বাভাবিক সংখ্যাগুলোকে নিয়ে গঠিত সেটকে বলবো সেট অফ হোল নাম্বার, সেট অফ হোল নাম্বার। তাহলে প্রশ্ন আসতে পারে স্বাভাবিক সংখ্যার সেটের সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 1। হোল নাম্বারের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত বলুন তো দেখি? 0। সকল ন্যাচারাল নাম্বার হোল নাম্বার, সকল হোল নাম্বার কিন্তু ন্যাচারাল নাম্বার না। এবার এদেরকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা। কেমন? এদেরকে বলবো আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। যদি এদের নেগেটিভ নাম্বারগুলো যদি নিই, যেমন মনে করেন -1 -2 -3, হ্যাঁ, এটাকে এভাবে করে লিখা হয় বড় হাতের W। তাহলে -1 -2 -3 -4 এভাবে, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যার এডিটিভ ইনভার্সগুলিকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে 0 এদেরকে নিয়ে যদি আমরা একটা সেট গঠন করি তাহলে পাবো এভাবে -2 -1 0 1 2 3 আপ টু, এদেরকে বলা হয় সেট অফ ইন্টিজার। এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, ইন্টিজারও আছে, ঋণাত্মকও আছে, হোল নাম্বারও আছে।
তাহলে এই সেটটাকে আমরা এভাবে করে লিখব, দ্য সেট অফ ইন্টিজার। আপনারা সাউন্ড করতেছেন কেন? আবার সাউন্ড করতেছেন কেন? এটা লাইভ, এখন ক্লাস চলতেছে কিন্তু লাইভ, ভিডিওর কোয়ালিটি নষ্ট করবেন না। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন। আমি কিন্তু রিয়েল নাম্বারের মূল গোড়া থেকে কিন্তু আসতেছি, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা রেশনাল নাম্বারের ডেফিনেশন দেব। এই যে ইন্টিজার দেখতে পাচ্ছেন, ইন্টিজার, এই সেট থেকে আমরা দুইটা ইন্টিজার নেব, ওই সেট থেকে দুইটা ইন্টিজার নেব। ধরো পি এবং কিউ, আমরা দুইটা ইন্টিজার নেব। দুইটা ইন্টিজারের রেশিও পি বাই কিউ, ভাগফল এক ধরনের রেশিও। দুইটা পূর্ণ সংখ্যার রেশিওকেই বলবো আমরা রেশনাল নাম্বার, যদি নিম্নলিখিত দুইটা শর্ত ফুলফিল করে। কটা শর্ত? দুইটা শর্ত। প্রথম শর্ত, আমার যে হর আছে ওইটা নেগেটিভ হতে পারবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, জিরো হতে পারবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে পি এবং কিউ এই দুইটার সাধারণ উৎপাদক তথা গসাগু 1 হবে। এই দুইটা শর্ত যদি ফুলফিল করে তাহলে দুইটা পূর্ণ সংখ্যার রেশিওকেই বলবো আমরা রেশনাল নাম্বার। পৃথিবীতে যত সব রেশনাল নাম্বার আছে তাদেরকে নিয়ে গঠিত সেট দেখতে এরকম। এটাকে বলা হয় সেট অফ অল রেশনাল নাম্বার। আর রেশনাল নাম্বার ছাড়া বাকি যেসব নাম্বার আছে এদেরকে বলবো আমরা ইরেশনাল নাম্বার। যেমন √2 এটা একটা ইরেশনাল নাম্বার, √3 এটা একটা ইরেশনাল নাম্বার। তাহলে পৃথিবীতে যত সব রেশনাল নাম্বার আছে এবং ইরেশনাল নাম্বার আছে তাদেরকে মিক্স করে যে সেটটা পাওয়া যায় ওই সেটটাই হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। বুঝতে পারছেন? ওইটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। প্রিয় শিক্ষার্থী, এখন রিয়েল নাম্বার সিস্টেম, বাস্তব সংখ্যা পদ্ধতি, এটা একটা যদি আমরা দালান মনে করি, দালান, তাহলে একটা দালান তোলার জন্য কতগুলা স্তম্ভের দরকার, পিলার দরকার। ঠিক একইভাবে রিয়েল নাম্বার সিস্টেমের জন্য 4টা পিলার দরকার, 4টা স্তম্ভের উপরে টোটাল রিয়েল নাম্বার সিস্টেম বা কাঠামোটা এস্টাবলিশড। 1 নাম্বার হচ্ছে এক্সটেন্ড এক্সিউম। 1 নাম্বার হচ্ছে এক্সটেন্ড এক্সিউম, বাংলায় বলা হয় সম্প্রসারণ স্বীকার্য। 2 নাম্বার হচ্ছে ফিল্ড এক্সিউম, বাংলায় বলা হয় ফিল্ড স্বীকার্য, বাংলায় বলা হয় ফিল্ড স্বীকার্য। যেমন আমাদের পাশে একটা বিখ্যাত ফিল্ড আছে, প্যারেড ফিল্ড, প্যারেড ময়দান বলি আমরা। ফিল্ড এক্সিউম মানে মাঠ স্বীকার্য, এটা বলবো না। ম্যাথমেটিক্সে ফিল্ডের বাংলাও কিন্তু ফিল্ড, ম্যাথমেটিক্সে সেটের বাংলাও কিন্তু সেট, ম্যাথমেটিক্সে রিং শব্দটার বাংলাও কিন্তু রিং, ম্যাথমেটিক্সে গ্রুপের বাংলাও কিন্তু গ্রুপ। আপনারা অনার্স ফার্স্ট ইয়ারে লিনিয়ার অ্যালজেব্রায় ভেক্টর স্পেস ওভার স্কেলার ফিল্ড বলতেন, এই হচ্ছে সেই ফিল্ড। আপনারা সেট পড়েছেন, এটা হচ্ছে সেই সেট, বাংলাও কিন্তু সেট। রিং অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় আপনারা রিং থিওরি পড়ছেন, এটাও রিং, বাংলা রিং বলা হয়। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় গ্রুপ বলা হয়েছে, গ্রুপের বাংলা কিন্তু গ্রুপ। তাহলে ফিল্ড এক্সিউমস এখানে কিন্তু 1 বছর, আর ফিল্ড এক্সিউমসে আমি এক্সট্রা যোগ করেছি। তার মানে নিঃসন্দেহে এখানে স্বীকার্য বা ল বা পাস্টুলেটস বা কন্ডিশনস 1-এর অধিক। 3 নাম্বার হচ্ছে অর্ডার এক্সিউমস। 4 নাম্বার হচ্ছে কমপ্লিটনেস এক্সিউম।
অর্ডার এক্সিউমসের বাংলা অর্থ হচ্ছে ক্রম স্বীকার্য। এখানে অর্ডার মানে ক্রম বোঝাচ্ছে, অর্ডার মানে আবার এখানে নির্দেশ নয়। কমপ্লিটনেস এক্সিউম মানে হচ্ছে সম্পূর্ণতা স্বীকার্য। তাহলে টোটাল রিয়েল নাম্বার সিস্টেমটা, টোটাল রিয়েল নাম্বার সিস্টেমটি চারটা এক্সিউমসের উপরে ডিপেন্ড করে। এক নাম্বার হচ্ছে এক্সটার্ন এক্সিউম, দুই নাম্বার ফিল্ড এক্সিউমস, তিন নাম্বার হচ্ছে অর্ডার এক্সিউমস, চার নাম্বার হচ্ছে কমপ্লিটনেস এক্সিউম। এক্সটার্ন এক্সিউমস কি? এক্সটার্ন এক্সিউম হচ্ছে যে কোনো রিয়েল নাম্বারের সেটের মধ্যে কমপক্ষে দুটা রিয়েল নাম্বার থাকবে। In a set of real numbers, there exist at least two real numbers. কোন একটা রিয়েল নাম্বারের সেটের মধ্যে কমপক্ষে কয়টা রিয়েল নাম্বার থাকবে? দুইটা। এই যে একটা ইম্পর্টেন্ট কথা বললাম, এই কথাটাকেই বলবো এক্সটার্ন এক্সিউম তথা সম্প্রসারণ স্বীকার্য। ফিল্ড এক্সিউমস, ফিল্ড স্বীকার্য মোট 12টা। ফিল্ড স্বীকার্য মোট 12টা। আমি ফিল্ড স্বীকার্যগুলা লিখে দিচ্ছি। ফিল্ড স্বীকার্য বা ফিল্ড এক্সিউমস, বুঝতে পারছেন? ফিল্ড এক্সিউম প্রথমে হচ্ছে ফিল্ড এক্সিউম প্রথম হচ্ছে A1, তারপর হচ্ছে আমাদের A2, তারপর হচ্ছে A3, তারপর হচ্ছে A4, তারপর হচ্ছে A5। এ মানে হচ্ছে এডিশন। এডিশনের জন্য 5টা, মাল্টিপ্লিকেশনের জন্য 5টা, মাল্টিপ্লিকেশনের জন্য 5টা, মাল্টিপ্লিকেশনের জন্য 5টা, মাল্টিপ্লিকেশনের জন্য 5টা, আর এডিশন এবং মাল্টিপ্লিকেশনের জন্য একটা একটা, মোট 2টা। তাহলে ওদিকে এডিশনের জন্য 5টা, মাল্টিপ্লিকেশনের জন্য 5টা, এডিশন এবং মাল্টিপ্লিকেশনের জন্য 2টা, মোট 12টা। এই কন্ডিশনকে বলবো আমরা ফিল্ড এক্সিউমস। তাহলে এডিশনের 5টা কি? প্রথমে ক্লোজার প্রপার্টি, প্রথমে হচ্ছে ক্লোজার প্রপার্টি ফর এডিশন। সেটা কি? আপনি রিয়েল নাম্বারের সেট থেকে 2টা রিয়েল নাম্বার নেন, দেখবেন তাদের যোগফলটাও রিয়েল নাম্বার। এই প্রপার্টিটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি ফর এডিশন। ঠিক একইভাবে আরেকটা আছে, সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি ফর মাল্টিপ্লিকেশন। সেটা কি? ফর অল এ বি বিলংস টু রিয়েল নাম্বার, দেখবেন তাদের গুণফলটাও ওই সেটের ভিতরে থাকবে। এই লটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি ফর মাল্টিপ্লিকেশন, এই লটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি ফর এডিশন। এবার হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল ফর এডিশন। অ্যাসোসিয়েটিভ লর জন্য 3টা রিয়েল নাম্বার দরকার। ফর অল এ বি সি বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে এ প্লাস বি প্লাস সি যে কথা, এ প্লাস বি প্লাস সি একই কথা। এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল ফর এডিশন। আর মাল্টিপ্লিকেশনের অ্যাসোসিয়েটিভ লতে যুগের বেলায় জাস্ট গুণ হবে। তাহলে অ্যাসোসিয়েটিভ ল ফর মাল্টিপ্লিকেশন ফর অল এ বি সি বিলংস টু রিয়েল নাম্বার,
তাহলে এ বি ইন্টু সি যে কথা এ ইন্টু বি সি একই কথা। এই লটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল ফর মাল্টিপ্লিকেশন। এবার হচ্ছে কমিউটেটিভ ল ফর এডিশন। এবার হচ্ছে কমিউটেটিভ ল ফর এডিশন। কমিউটেটিভ লর জন্য দুটা রিয়েল নাম্বার দরকার। ফর অল এ বি দুটা রিয়েল নাম্বার, তাহলে এ প্লাস বি যে কথা বি প্লাস এ একই কথা, এটাকে বলা হয় কমিউটেটিভ ল ফর এডিশন। আরেকটা আছে কমিউটেটিভ ল ফর মাল্টিপ্লিকেশন, জাস্ট যুগের বেলায় গুণ হবে। কমিউটেটিভ ল ফর মাল্টিপ্লিকেশন ফর এ বি বিলংস টু রিয়েল নাম্বার, এ বি যে কথা বি এ একই কথা। এবার এক্সিস্টেন্স অফ এডিটিভ ইনভার্স। এবার হচ্ছে এক্সিস্টেন্স অফ এডিটিভ ইনভার্স। আপনারা জানেন ইনভার্স দুই প্রকার, একটা হচ্ছে এডিটিভ ইনভার্স আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। একটা হচ্ছে এডিটিভ ইনভার্স আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাহলে ইনভার্স কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আর একটা হচ্ছে এডিটিভ ইনভার্স। তাহলে এডিটিভ ইনভার্স কি? ধরেন 2 এর সাথে -2 যোগ করলে আপনি 0 পাচ্ছেন, বুঝতে পারছেন? আবার 2 এর সাথে 1/2 মাল্টিপ্লাই করলে 1 পাচ্ছেন। 2 এর সাথে এই 0টা যদি যোগ করেন আপনি 2 পাবেন। 2 এর সাথে এই 1টা গুণ করলে আপনি 2 পাবেন। তাহলে খেয়াল করুন, যে কোনো একটা রিয়েল নাম্বার, তার সাথে এমন একটা রিয়েল নাম্বার যদি অ্যাড করেন, যোগ করেন, আগের সেই রিয়েল নাম্বারটা যদি পাওয়া যায়, লাস্টে যে রিয়েল নাম্বারটা আপনি অ্যাড করেছেন ওইটাকে বলবো এডিটিভ আইডেন্টিটি। আর দুইটা রিয়েল নাম্বার অ্যাড করার পরে যদি অ্যাডিটিভ আইডেন্টিটি পাওয়া যায়, তাহলে ওই দুটা রিয়েল নাম্বারকে পরস্পরকে আমরা বলবো, অর্থাৎ একটা আর একটার এডিটিভ ইনভার্স বলবো। কোনো একটা রিয়েল নাম্বারের সাথে এমন একটা রিয়েল নাম্বার মাল্টিপ্লাই করলে যদি আগের সেই রিয়েল নাম্বারটা পাওয়া যায়, তাহলে যে রিয়েল নাম্বারটা আপনি গুণ করেছেন, মাল্টিপ্লাই করেছেন, ওইটাকে বলবো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। আর দুটা রিয়েল নাম্বার মাল্টিপ্লাই করলে যদি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি পাওয়া যায়, তাহলে ওই দুটার সংখ্যাকে একটা আরেকটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলবো। তাহলে মনে রাখবেন, 0টা হচ্ছে এডিটিভ আইডেন্টিটি, 1টা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। প্রিয় শিক্ষার্থী, এবার দেখুন, ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বার, ওই সেটের ভেতরে এমন একটা রিয়েল নাম্বার আছে যাদেরকে আমরা যোগ করলে আগের সেই রিয়েল নাম্বারটাই পাচ্ছি। এখানে 0টাকে বলবো আমরা এডিটিভ আইডেন্টিটি। আবার হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি সেম। ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বার দেয়ার এক্সিস্ট, 1টাও তো আমাদের রিয়েল নাম্বার, এটার সাথে 1 গুণ করলে আগের সেই রিয়েল নাম্বারটা পাচ্ছেন। এখানে 1টাকে বলবো আমরা মাল্টিপ্লিকেটিভ, আমি ভুল করছি না, এটা আইডেন্টিটি হবে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। আর এখানে হবে এডিটিভ আইডেন্টিটি। এবার হচ্ছে এক্সিস্টেন্স অফ এডিটিভ ইনভার্স। এক্সিস্টেন্স অফ additive existence of additive inverse। তাহলে বলছিলাম ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বার, ওই সেটের ভিতরে এমন একটা রিয়েল নাম্বার আছে, যদি আপনি যোগ করার পরে আগের সেই রিয়েল নাম্বারটা যদি যোগ করার পরে
আপনি যদি ওই এডিটিভ ইনভার্স এডিটিভ আইডেন্টিটি যদি পাওয়া যায়, এই দুইটা সংখ্যাকে পরস্পরকে আমরা এডিটিভ ইনভার্স বলবো। তার মানে এটা হচ্ছে মাইনাস এর এডিটিভ ইনভার্স, মাইনাস এটা হচ্ছে এর এডিটিভ ইনভার্স। ঠিক একইভাবে এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, কেমন? For all a belongs to real number, there exists 1 by a to real number. তাহলে a into 1 by a equal to 1 by a into a equal to multiplicative identity। তাহলে একটাকে আরেকটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলবো। তাহলে আমাদের এডিশনের 5টা কন্ডিশন ফুলফিল করলো, মাল্টিপ্লিকেশনের 5টা, আরও 2টা বাকি আছে যাদেরকে বলবো লেফট ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, বন্টন বিধি, বাম বন্টন বিধি। ধরো ফর অল এ বি সি বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে এ ইন্টু বি প্লাস সি, তাহলে বামে ডিস্ট্রিবিউট করে, তাহলে এ বি প্লাস এ সি, এই লটাকে বলা হয় লেফট ডিস্ট্রিবিউটিভ ল। এবার হচ্ছে রাইট ডিস্ট্রিবিউটিভ ল, ফর অল এ বি সি বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে এ প্লাস বি ইন্টু সি ইকুয়াল টু, এবার রাইট দিয়া ডিস্ট্রিবিউট করো, তাহলে এ সি প্লাস বি সি, এই দুটা লকে বলবো ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে এদিকে 7টা, এর আগে 5টা, মোট 12টা। কোন একটা সেটের উপাদানগুলি যদি এই 12টা কন্ডিশন ফুলফিল করে, ওই সেটটাকে বলবো আমরা ফিল্ড। ওই সেটটাকে কি বলবো আমরা? ফিল্ড। এবং এই 12টা শর্তকেই বলা হয় ফিল্ড অ্যাক্সিওমস। কি বলবো আমরা? ফিল্ড অ্যাক্সিওমস। তাহলে আমাদের এবার আসলো অর্ডার অ্যাক্সিওম। অর্ডার অ্যাক্সিওম, এবার অর্ডার অ্যাক্সিওম, এবার হচ্ছে অর্ডার অ্যাক্সিওমস, বাংলায় বলা হয় ক্রমস্বীকার্য। 1 নম্বর ট্রিকোটমি ল, ট্রিকোটমি লস, ত্রিত্ববিধি বলা হয়। 2 নম্বর হচ্ছে ট্রিকোটমি ল। 2 নম্বর হচ্ছে ট্রানজিটিভিটি বা ট্রানজিটিভ ল। পণ্ডিতে বেশি করিও না। 3 নম্বর মনোটনিক এডিশন। 4 নাম্বার হচ্ছে মনোটনিক মাল্টিপ্লিকেশন। এই 4টা লকেই আমরা বলবো অর্ডার এক্সিওমস। তাহলে ট্রিকোটমি লটা কি? ধরো আমরা 2টা রিয়েল নাম্বার নিলাম, তাহলে ওই রিয়েল নাম্বারের মধ্যে হয় এ বড় হবে, বি ছোট হবে, না হয় এ ছোট হবে, বি বড় হবে, না হয় এ আর বি সমান হবে।
এই তিনটাকে একত্রে বলা হয় ট্রিকোটমি লস। ট্রানজিটিভিটি ল কি? তিনটা রিয়েল নাম্বার নেব, এ বি সি বিলংস টু রিয়েল নাম্বার সাজ দ্যাট এরকম যেন এ ইজ লেস দেন বি আবার বি ইজ লেস দেন সি, তাহলে ফাইনালি এ ইজ লেস দেন কত হবে? সি হবে। এটাকে বলা হয় ট্রানজিটিভিটি ল। আর মনোটোনিক এডিশন, ধরো এ এবং বি দুটা রিয়েল নাম্বার সাজ দ্যাট এরকম যেন এ ইজ লেস দেন বি। যদি আমরা আরেকটা রিয়েল নাম্বার যদি যোগ করি, উভয় পাশে যদি আমরা যোগ করি, তাহলে ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হবে না। এটাকে বলা হয় মনোটোনিক এডিশন বা গ্রেটার দেন হলে গ্রেটার দেন। আর মনোটোনিক মাল্টিপ্লিকেশন হচ্ছে জাস্ট গুণ করলে হবে, তবে সেক্ষেত্রে রিয়েল নাম্বার হবে ধনাত্মক রিয়েল নাম্বার। কারণ ইনইকুয়ালিটির ক্ষেত্রে দুটা কারণে ইনইকুয়ালিটির পরিবর্তন হয়, একটা ঋণাত্মক সংখ্যা গুণ করলে আর একটা রিভার্স করলে। এই জন্য যেটা আমরা গুণ করব সেটা পজিটিভ রিয়েল নাম্বার হবে। ফর অল এ বি বিলংস টু রিয়েল নাম্বার সাজ দ্যাট, মনে করো এ ইজ লেস দেন বি। এখানে ফর অল সি বিলংস টু পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে যদি আপনি গুণ করেন ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হবে না। যদি ঋণাত্মক হয় ইনইকুয়ালিটির পরিবর্তন হয়ে যাবে। এটা আর বজায় থাকবে না, লেস দেন বজায় থাকবে না। এই চারটা কন্ডিশনকে বলা হয় অর্ডার এক্সিওম। বুঝতে পারছেন? এবার আমাদের বাকি আছে কমপ্লিটনেস এক্সিওম। বাকি আছে কি? কমপ্লিটনেস এক্সিওম। কমপ্লিটনেস এক্সিওম বোঝানোর জন্য আমাকে আরেকটা পৃষ্ঠায় চলে যেতে হবে, তাহলে কমপ্লিটনেস এক্সিওম তখন আমি ভালো মতো বোঝাতে পারবো। প্রথমে আমাকে কিছু ডেফিনিশন দিতে হবে, যেমন আপার বাউন্ড 2 নম্বর bounded above set, 3 নম্বর লিস্ট আপার বাউন্ড, যেটাকে আমরা সংক্ষেপে LUB বলি, অথবা সুপ্রিমাম। 4 নম্বর লোয়ার বাউন্ড। 5 নম্বর বাউন্ডেড ভ্যালু সেট। 6 নম্বর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, যেটাকে আমরা GLB বলি, অথবা এটাকে বলা হয় ইনফিমাম। 7 নম্বর বাউন্ডেড সেট। 8 নম্বর আনবাউন্ডেড সেট। তারপরে 9 নম্বর ম্যাক্সিমাম মেম্বার। 10 নম্বর মিনিমাম মেম্বার। এরপরে আমরা ডেফিনিশন দেব কমপ্লিটনেস এক্সিওমে। প্রিয় শিক্ষার্থী, আপার বাউন্ড, বাউন্ডেড এবভ সেট, লিস্ট আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, বাউন্ডেড ভ্যালু সেট, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, বাউন্ডেড সেট, আনবাউন্ডেড সেট, ম্যাক্সিমাম মেম্বার,
মিনিমাম মেম্বার। আমি একসাথে ডেফিনিশন দিয়ে দিচ্ছি। ধরে নাও একটা নন এমটি সেট অফ রিয়েল নাম্বার, ধরো 1 2 3 4 5, এটা কিন্তু ফাইনাইট সেট। ফাইনাইট সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা গণনা করতে করতে এক সময় গণনার প্রসিডিউরটা শেষ হয়ে যাবে, সেই সেটটাকে বলবো আমরা ফাইনাইট সেট। আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করতে করতে জীবনেও গণনার প্রসেসিংটা শেষ হবে না, সেই সেটটাকে বলবো আমরা ইনফাইনাইট সেট। যেমন এই মহাবিশ্বের মধ্যে যত সব তারকারাজি আছে, আপনি তারকারাজিকে গণনা করেন, গণনার প্রসেসিংটা কখনো শেষ হবে না। তাহলে তারকারাজিকে নিয়ে যদি আমরা একটা সেট গঠন করি, সেটটাকে বলবো আমরা ইনফাইনাইট সেট। যেমন কোনো একটা ক্লাসরুমে কিছু স্টুডেন্ট আছে, আপনি স্টুডেন্টগুলা যখন গণনা শুরু করবেন একটা সময়ই গণনা শেষ হয়ে যাবে। অতএব ওই স্টুডেন্টগুলাকে নিয়ে গঠিত যে সেট, এটা হচ্ছে ফাইনাইট সেট। আমি যখন আপনাদেরকে আপার বাউন্ড, বাউন্ডেড এবোভ সেট, লিস্ট আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, বাউন্ডেড ভ্যালু সেট, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, বাউন্ডেড সেট, আনবাউন্ডেড সেট, ম্যাক্সিমাম মেম্বার, মিনিমাম মেম্বার, এদের ডেফিনিশন দেওয়ার জন্য একটা উদাহরণ যখন দিচ্ছি, আমি উদাহরণটা ফাইনাইট সেট নিয়ে দিচ্ছি। আপনি চাইলে ইনফাইনাইট সেট দিয়েও উদাহরণটা দিতে পারবেন। দেখুন, এই সেটের সকল উপাদান 5 থেকে বড় নয়, এই কারণে 5টাকে বলবো আমরা আপার বাউন্ড। কোন একটা সেটের সকল উপাদানকে যদি আপনি x ধরেন আর স্পেসিফিক 5টাকে যদি আমরা ইউ ধরি, তাহলে দেখা যাচ্ছে যে x ইজ লেস দেন ইকুয়াল কত? ইউ। এই শর্তটা ফুলফিল করলে আমরা ইউটাকে বলবো ওই সেটটির আপার বাউন্ড। তার মানে ওই সেটের সকল উপাদান নির্দিষ্ট একটা উপাদান থেকে বড় নয়, সমান অথবা ছোট, ওই নির্দিষ্ট উপাদান ওইটাকে বলবো আপার বাউন্ড। এটা হচ্ছে জাস্ট ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। আর বোঝানোর জন্য এই সেটের সকল উপাদান 5 থেকে বড় নয়, তাহলে 5টাকে বলবো আপার বাউন্ড। এই সেটের সকল উপাদান 6 থেকে বড় নয়, তাহলে 6টাও আপার বাউন্ড। তাহলে 6টা সেটের ভিতরে থাকতে হবে এমন না। এই সেটের সকল উপাদান 7 থেকে বড় নয়, 7টাও আপার বাউন্ড। এই সেটের সকল উপাদান 8 থেকে বড় নয়, 8টাও আপার বাউন্ড। তাহলে বোঝা গেল কোনো একটা সেটে একটা আপার বাউন্ড থাকলে তার ইনফাইনাইট সংখ্যক আপার বাউন্ড থাকবে। আপার বাউন্ডগুলির মধ্যে সবচাইতে ছোট কে বলুন তো দেখি? 5। এটাই হচ্ছে আমাদের লিস্ট আপার বাউন্ড, যেটাকে আমরা সংক্ষেপে LUB বলি। আর লিস্ট আপার বাউন্ডের শিরোনাম হচ্ছে সুপ্রিমাম। কি বলবো আমরা? সুপ্রিমাম। তাহলে আমরা লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমামের ডেফিনিশন পেলাম, আপার বাউন্ডের ডেফিনিশন পেলাম। যে সেটের আপার বাউন্ড বিদ্যমান থাকবে সেই সেটটাকে বলবো আমরা বাউন্ডেড এবোভ সেট। সেই সেটটাকে কি বলবো আমরা? বাউন্ডেড এবোভ সেট। বুঝতে পারছেন? এবার এই সেটের সকল উপাদান 1 থেকে ছোট নয়, তাহলে 1টা তার আগে আরেকটা বলি। তাহলে আমাদের 5টা হচ্ছে লোয়ার বাউন্ড, আবার সুপ্রিমামও। সকল সুপ্রিমাম লোয়ার বাউন্ড, কিন্তু সকল লোয়ার বাউন্ড কিন্তু সুপ্রিমাম না। কোন একটা সেটে যদি সুপ্রিমাম, এটাই তো সুপ্রিমাম, সুপ্রিমাম যদি ওই কোন একটা সেটে যদি অবস্থান করে, ওই অবস্থানকৃত সেই সুপ্রিমামটাকে বলা হয় ম্যাক্সিমাম মেম্বার। কি বলবো আমরা? ম্যাক্সিমাম মেম্বার। এবার আসুন, এই সেটের সকল উপাদান 1 থেকে ছোট নয়, 1টা হচ্ছে লোয়ার বাউন্ড। এই সেটের সকল উপাদান
জিরো থেকে ছোটো নয়, জিরোটাও লোয়ার বাউন্ড। এ সেটের সকল উপাদান -1 থেকে ছোটো নয়, মাইনাসটা লোয়ার বাউন্ড। তাহলে কোনো একটা সেটে একটা লোয়ার বাউন্ড থাকলে তার এরকম ইনফানিট সংখ্যক লোয়ার বাউন্ড থাকবে। লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় যে লোয়ার বাউন্ডটা, দেখেন তো বড় 1 না, এটাকে বলা হয় গ্রেটেস্ট লোয়ার বাউন্ড তথা ইনফিমাম। কি বলবো আমরা? ইনফিমাম। তাহলে যে সেটের লোয়ার বাউন্ড থাকবে ওই সেটটাকে বলবো আমরা বাউন্ডেড ভ্যালু সেট। আর কোন একটা সেটে ইনফিমাম যদি অবস্থান করে, ওই ইনফিমাম অবস্থানকারী সেই ইনফিমামটাকেই বলবো আমরা মিনিমাম মেম্বার। কি বলবো আমরা? মিনিমাম মেম্বার। এবার যে সেটের আপার বাউন্ড থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ লোয়ার বাউন্ড থাকবে সেই সেটটাকে বলবো বাউন্ডেড সেট। আর যে সেটটা বাউন্ডেড নয় ওই সেটটাকে বলবো আমরা আনবাউন্ডেড সেট। প্রিয় শিক্ষার্থী, আমি এই 10টা ডেফিনিশন একসাথে দিয়ে ফেলেছি। এবার হচ্ছে ধরো একটা সেট, এই সেটটাকে ডিনিউমেরেবল কখন বলবো? যদি এই সেটটা ইকুইভ্যালেন্ট হয় কার সাথে? সেট অফ ন্যাচারাল নাম্বারের সাথে। ওই সেটটাকে বলবো ডিনিউমেরেবল সেট। এবার কাউন্টেবল সেট কাকে বলে? কাউন্টেবল সেট হচ্ছে কোনো একটা রিয়েল নাম্বারের সেট আইদার যদি ফাইনিট হয় অথবা ডিনিউমেরেবল হয়, তাহলে ওই সেটটাকে বলবো আমরা কাউন্টেবল সেট। আর এই শর্ত যদি ফুলফিল না করে তাকে বলবো আনকাউন্টেবল সেট। তাহলে এই যে ডেফিনেশনগুলো আপনার লাগবে। এবার আসেন আমরা কমপ্লিটনেস এক্সিউমস কাকে বলি। কোনো একটা সেট যদি, এই এক্সিউমসটা আমরা এই উদাহরণে দেখাই, কোনো একটা সেট যদি বাউন্ডেড এবুভ সেট হয়। বাউন্ডেড এবুভ কাকে বলে? যে সেটের আপার বাউন্ড থাকবে। কোনো একটা সেট যদি আপার বাউন্ড হয়, কোনো একটা সেট যদি বাউন্ডেড এবুভ সেট হয়, তাহলে অবশ্যই ওই সেটের সুপ্রিমাম থাকবে। আর কোনো একটা সেটের যদি লোয়ার বাউন্ড থাকে ওই সেটটাকে বলা হয় বাউন্ডেড ভ্যালু সেট। আর কোনো একটা সেটে যদি লোয়ার বাউন্ড থাকে ওই সেটটাকে বলবো বাউন্ডেড ভ্যালু সেট। তাহলে কোনো সেট যদি বাউন্ডেড ভ্যালু সেট হয় তাহলে তার ইনফিমাম থাকবে। এই কথাটাকেই বলা হয় কমপ্লিটনেস অ্যাক্সিওম। বুঝতে পারছেন? এবার আমরা যাচ্ছি আর্কিমিডিয়ান প্রপার্টিতে। আমরা এখন যাচ্ছি আর্কিমিডিয়ান প্রপার্টি। আর্কিমিডিয়ান প্রপার্টি, আমরা আর্কিমিডিয়ান প্রপার্টিতে যাচ্ছি। আর্কিমিডিয়ান প্রপার্টির স্টেটমেন্টটা কি? ধরে নেন ফর অল এক্স ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার, তবে এক্সটা হবে পজিটিভ রিয়েল নাম্বার। দেয়ার এক্সিস্ট এন বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট, যখন আপনি এই ন্যাচারাল নাম্বারের সাথে পজিটিভ রিয়েল নাম্বার গুণ করবেন, তার মানে nx, সেটা সবসময় ওয়াই থেকে বড় হবে। এই প্রপার্টিটাকে বলা হয় আর্কিমিডিয়ান প্রপার্টি। প্রিয় শিক্ষার্থী, এবার হচ্ছে ডেনসিটি থিওরাম অফ রেশনাল নাম্বার ইন সেট অফ রিয়েল নাম্বার। সেটা কি? ধরো এ এবং বি দুটা রিয়েল নাম্বার। এ দুটা রিয়েল নাম্বারের মাঝখানে কমপক্ষে একটা রেশনাল নাম্বার থাকবে। শুধু একটা নয়, এ দুটা ভিন্ন রিয়েল নাম্বারের মাঝখানে শুধু একটা রেশনাল নাম্বার নয়, ইনফাইনিট সংখ্যক রেশনাল নাম্বার থাকবে। এই যে প্রপার্টি বা এই থিওরাম, এটাকে বলা হয় ডেনসিটি থিওরাম ফর রেশনাল নাম্বার। আর একটা আছে, সেটি হচ্ছে ডেনসিটি থিওরাম
of irrational number in set of real number, অর্থাৎ এ এবং বি যদি দুটা রিয়েল নাম্বার হয় তাহলে ওই দুটা রিয়েল নাম্বারের মাঝখানে কমপক্ষে একটা ইরেশনাল নাম্বার থাকবে। আমরা সেটাকে ধরো এক্স ধরলাম, তাহলে দুটা ভিন্ন ইরেশনাল নাম্বারের দুটা ভিন্ন রিয়েল নাম্বারের মাঝখানে কমপক্ষে একটা ইরেশনাল নাম্বার থাকবে, শুধু একটা নয়, ইনফাইনিট সংখ্যক ইরেশনাল নাম্বার থাকবে। এটাকে বলা হয় ডেনসিটি থিওরাম অফ ইরেশনাল নাম্বার ইন সেট অফ রিয়েল নাম্বার। আরেকটা আছে, সেটা হচ্ছে ডেনসিটি থিওরাম অফ রিয়েল নাম্বারস ইন দ্য সেট অফ রিয়েল নাম্বার। সেটা কি? দুটা ভিন্ন রিয়েল নাম্বারের মাঝখানে কমপক্ষে একটা রিয়েল নাম্বার থাকবে, শুধু একটা নয়। এই দুটা ভিন্ন রিয়েল নাম্বারের মাঝখানে শুধু একটা রিয়েল নাম্বার নয়, ইনফাইনিট সংখ্যক রিয়েল নাম্বার থাকবে। এটাকে বলা হয় ডেনসিটি থিওরাম অফ রিয়েল নাম্বার ইন সেট অফ রিয়েল নাম্বার। তাহলে আমরা এখানে চারটা থিওরামের স্টেটমেন্ট নিয়ে কথা বললাম। এবার আমরা আর একটু যাচ্ছি, আর একটা গ্রামার শেখাই। সেটি হচ্ছে, যদি এক্সটা একটা রেশনাল নাম্বার হয় এবং ওয়াই যদি একটা ইরেশনাল নাম্বার হয়, তাহলে রেশনাল এবং ইরেশনাল নাম্বার গুণ করলে ইরেশনাল হয়, অ্যান্ড রেশনাল এবং ইরেশনাল নাম্বার যোগ করলে ইরেশনাল নাম্বার হয়। এটাও আপনারা ইয়া করবেন, এই স্টেটমেন্টটা একটু মনে রাখবেন। আর মনে করেন এ এবং বি দুটা যদি সাবসেট অফ রিয়েল নাম্বার হয় বাট অশূন্য, তাহলে সুপ্রিমাম অফ এ বি ইকুয়াল টু সুপ্রিমাম অফ এ ইন্টু সুপ্রিমাম অফ বি হবে। ঠিক একইভাবে infimum of AB is equal to infimum of A into infimum of B হবে। মোটামুটি কিছু আলোচনা করলাম আমরা। এর মধ্যে এই ডেফিনিশনটা একটু দেখে নেন, একটু এই সেটের ডেফিনিশন। সেটা হচ্ছে, যদি এক্সটা রিয়েল নাম্বার হয় তাহলে ওই রিয়েল নাম্বারের পরম মানকে আমরা এইভাবে ডিনোট করব আর ডিফাইন করব এক্স যদি এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, আর মাইনাস এক্স হবে যদি এক্স ইজ লেস দেন 0। মোটামুটি আমরা এখন আলোচনা করলাম। এবার আমরা একটু দেখে নিই, এই ব্যক্তি দেখা যাচ্ছে স্মার্ট ছেলে না? আচ্ছা, এই ছেলেটা একটা নোট রেডি করছে আপনাদের জন্য। সে কি বলতে চাই, দেখা যাচ্ছে? স্পষ্ট দেখা যায়? তোর মাথা দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রিয়েল নাম্বার? √2 ইরেশনাল নাম্বার, সেটাও রিয়েল নাম্বার। -5 সেটাও রিয়েল নাম্বার। 3.14 রিয়েল নাম্বার। কেন? এদেরকে বর্গ করলে কখনো নেগেটিভ হবে না। তাহলে উপরে লিখিত এ বি সি, তার মানে অল অফ দ্য এবভ, এরা সবাই কিন্তু রিয়েল নাম্বার। উত্তর কি হবে? ডি হবে। দ্য সেট অফ রিয়েল নাম্বারস ইনক্লুড, অবশ্যই একটু আগে দেখাইছিলাম, রিয়েল নাম্বারের সেটের মধ্যে রেশনাল নাম্বার থাকবে, ইরেশনাল নাম্বারও থাকবে। তাহলে দ্য সেট অফ রিয়েল নাম্বার ইনক্লুড, রেশনাল নাম্বার থাকবে। স্পষ্ট বলছে রেশনাল নাম্বার অনলি,
ইরেশনাল নাম্বার হলে না 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 রেশনালও থাকবে ইরেশনাল থাকবে। উত্তর কত বলুন তো দেখি? সি। এই যে রেশনাল প্লাস ইরেশনাল মিলেই তো রিয়েল নাম্বার। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রিয়েল নাম্বার? বর্গ করার পরে যদি নেগেটিভ হয় সেটাই তো ইমেজিনারি নাম্বার। এখানে 0কে বর্গ করলে নেগেটিভ হয় না, 7/3কে বর্গ করলে নেগেটিভ হয় না, -100কে বর্গ করলে নেগেটিভ হয় না, বাট √/-4কে বর্গ করলে নেগেটিভ হয়। এই কারণে √/-4 এটা রিয়েল নাম্বার নয়। উত্তর কত? বি। হুইচ নাম্বার ইজ ইরেশনাল নাম্বার? ওই যে √/3 এটা একটা ইরেশনাল নাম্বার। এগুলো তো 19 ছিল। √3 একটা মূলদের সংখ্যা। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রেশনাল নাম্বার? ভাই মনে রাখবেন, পাইটা রেশনাল নাম্বার নয়, ইটা রেশনাল নাম্বার নয়, √/5 রেশনাল নাম্বার নয়। আমি একটা এই চ্যাপ্টারের থিওরি প্রমাণ করছি, সম্পূর্ণ নতুন স্টাইলে একটা থিওরি প্রমাণ করছি। ওখানে ইউজ করছি ই এক্স, মানে ই মানে আসলে e⁻1, ই এর কোনো মান নাই, e⁻1 এর মান আছে। তাহলে পাইটা রেশনাল নাম্বার নয়, ইটাও রেশনাল নাম্বার নয়, √5টা তো এমনি তো রেশনাল নাম্বার না। তাহলে রেশনাল নাম্বার হচ্ছে 7/কত? 11। রিয়েল নাম্বারস আর ক্লোজড আন্ডার হুইচ হুইচ অপারেশনস? আমি আপনাদেরকে কিছু অপারেশনের কথা বলছিলাম, যেমন দেখো এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, অল অফ দ্য অ্যাবভ। এডিশনের কথা বলছিলাম, ওই যে 5টা এডিশনের, 5টা মাল্টিপ্লিকেশনের, তাই না? অল অফ দ্য অ্যাবভ। এখানে সাবট্রাকশন আছে। এখন প্রশ্ন করতে পারেন সাবট্রাকশনটা আপনি দেখান নাই, আসলে সাবট্রাকশন আছে। সেটা কি জানেন? মনে করেন 5 দেখা যায়, লাল রেখা লেখা যায়, লাল রেখা দেখা যায়, দেখা যাচ্ছে? ওকে। 5 এবং 6 দুইটা রিয়েল নাম্বার না? তাহলে 5 + 6 = কত? 11। এটাও তো রিয়েল নাম্বার। যদি 5 আর -6 নিই তাহলে দুইটা যোগ করেন, তাহলে 5 + -6, তার মানে 5 - 6 = -1, এটাও রিয়েল নাম্বার। আসলে এই মাইনাসটা এটা হচ্ছে 5 এবং -6 এর যোগফল। এটাকে আমরা সরাসরি সাবট্রাকশন বলি। তাহলে এটা একটা অপারেশন। তাহলে আমাদের এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আমাদের 4টা হবে উত্তর। The decimal expansion of rational number is always non-terminating and non-repeating. Terminating or repeating? Only terminating, none of the above. কি বললো? The decimal expansion of a rational number is always terminating or repeating. Terminating or repeating, তার মানে দশমিক যুক্ত সংখ্যাগুলা হয় কিছুদূর গিয়ে শেষ হবে, না হয় একদম এন্ডলেস। যেমন মনে করেন গতকালকে একটা অঙ্ক আসছে না, 0.6 ডেসিমেল, এটাকে 0.6 পৌনপুণিক, এটাকে 0.9 পৌনপুণিক দিয়ে ভাগ দেন। উত্তর কত জানেন? উত্তর হচ্ছে 0.6। ও একটা এফাকে ক্লিয়ার কথা বলে ফেলি। সেটি হচ্ছে, আমি গতকালকে আপনাদের 47তম পিলির অঙ্ক সবগুলো সলভ করছি শর্ট টেকনিক্স দিয়া। যারা আছেন তারা আমার ফেসবুকে সেই লাইভ ক্লাসটা পাবেন, মানে সে ভিডিও ক্লাসটা পাবেন। আমি একটা ইউটিউব চ্যানেল করছি, ওখানেও পাবেন। আবার বিসিএস হেল্পলাইনের
ওনাদের পেজে, ওনাদের ইউটিউব চ্যানেলে ওই লেকচারটা আজকে আপলোড করছে। তাহলে এগুলা আমি আপনাদের জন্য সুন্দর করে রেডি করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে 0.6 পৌনপুনিক, এটার অর্থ হচ্ছে 0.6666 এন্ডলেস না, এটা হচ্ছে রিপিটিং। আবার মনে করেন দশমিকের একটা সংখ্যা 0.523 ইত্যাদি, মনে করেন 3টা দশমিকের উপর 4টেগুলোকে বলা হয় টার্মিনেটিং। তাহলে কোনো একটা রেশনাল নাম্বারের বা ডেসিমেল এক্সপেনশন সবসময় হয় টার্মিনেটিং হবে অথবা রিপিটিং হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন ইরেশনাল নাম্বার? √7, তাই না? দ্য স্কোয়ার রুট অফ দ্য নন পারফেক্ট স্কোয়ার ইন্টিজার ইজ অলওয়েজ ইরেশনাল নাম্বার। এটা এই যে ব্যাখ্যা দেওয়া হয়েছে। 0টা ফুল নাম্বারের মধ্যে পড়ে, তাহলে কত নাম্বার? বি নাম্বার। হুইচ নাম্বার হ্যাজ এ টার্মিনেটিং ডেসিমেল এক্সপানশন? এগুলা ওই যে করে দেখতে হবে। পাইটা একটু আগে বলছিলাম ইরেশনাল নাম্বার, একটু আগে বলছিলাম না ইরেশনাল নাম্বার। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন ইন্টিজার বাট নট এ ন্যাচারাল নাম্বার? নিচের কোনটা ইন্টিজার কিন্তু ন্যাচারাল নাম্বার না? সেটা কি? 0 এবং -3। ন্যাচারাল নাম্বার হতে গেলে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এরা সবাই পূর্ণ সংখ্যা, বাট ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 5। তাহলে 5টা ন্যাচারাল নাম্বার এবং ইন্টিজার। বি এবং সি 0 এবং -3 ইন্টিজার বাট ন্যাচারাল নাম্বার নয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট প্রপার্টি অফ রিয়েল নাম্বার? একটু আগে আমরা কিছু প্রপার্টির কথা বলছি। কমিউটেটিভিটি অফ এডিশন, এটা ঠিক আছে। অ্যাসোসিয়েটিভিটি, মাল্টিপ্লিকেশন, ডিস্ট্রিবিউটিভ ল ঠিক আছে। ক্লোজার আন্ডার ডিভিশন বাই 0, ডি নাম্বার কোনো প্রপার্টির মধ্যে পড়ে না। ওই যে 12টা প্রপার্টি বলছিলাম না ফিল্ড এক্সামসের মধ্যে, তাহলে ডি নাম্বারটা ওখানে নাই তো। √16 বিলংস টু হুইচ সেট? আচ্ছা, √16 মানে কত? 4। সেটা এক ধরনের ন্যাচারাল নাম্বার, তাই না? সেটা আবার হুল নাম্বারের মধ্যে পড়ে, ওই যে 0 সহ ইন্টিজারে পড়ে, তাহলে অল অফ দ্য এবুক, তার মানে ডি নাম্বার হবে। 0 সহ শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার, তার সাথে 0 অ্যাড করে দেয়, তাহলে সেট অফ ফুল নাম্বার। 0 সহ ধনাত্মক পূর্ণ সংখ্যা হুল নাম্বার। 0 সহ, শুধু 0টা হুল নাম্বার না তো। জিরো 1 2 3 4, তাই না? সেট অফ ন্যাচারাল নাম্বার, আবার 1 2 3 4, তাই না? তাহলে √16 = 4। সেটা তো অবশ্যই একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা, সেটা আবার ন্যাচারাল নাম্বার, সেটা আবার হুল নাম্বারের মধ্যে পড়ে, তাহলে 3টা তো, আর ডি, সেটা বলছি। এডিটিভ ইনভার্স, 8-এর এডিটিভ ইনভার্স হচ্ছে -8, তাহলে বি নাম্বার। দ্য মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি অফ রিয়েল নাম্বার কত বলুন তো দেখি? 1। এই যে 1, এগুলো আপনাদেরকে পড়াইছি একটু আগে। হুইচ ইজ ট্রু অ্যাবাউট ইরেশনাল নাম্বার? ইরেশনাল নাম্বার সম্পর্কে নিচের 4টা অপশনের মধ্যে কোনটা সত্য? দে ক্যান বি এক্সপ্রেস অ্যাজ ফ্র্যাকশন, না, তাকে তো আপনি বংশাংশ আকারে সাজাইতে পারবেন না। দেয়ার ডেসিমেল এক্সপানশন ইজ রিপিটিং। তাহলে দেয়ার ডেসিমেল এক্সপানশন ইজ নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং, তাহলে কোনটা হবে? সি নাম্বার হবে। দেয়ার অল, ডি নাম্বার তো হবেই না। হুইচ অফ দ্য ফলোইং ইজ, এখানে ইন্টিজার মানে 9 2.5, তার মানে সি নাম্বার।
হুইচ নাম্বার ইজ বুথ রেশনাল এবং ইন্টিজার 3/1 3/1 সেটা রেশনাল, বাট 3/1 সমান কত 3 সেটা আবার ইন্টিজার, তার মানে বি নাম্বার। এগুলো আপনারা সবগুলো পারবেন, আমার লেকচারের মধ্যে সব কথা চলে আসছে। এবার এগুলো পারবেন, এই লেকচারের মধ্যে সব কথা চলে আসছে। এখানে আসেন, দ্য আর্কিমিডিয়ান প্রপার্টি, এই যে যেটা বলছিলাম মনে আছে তো, the Archimedean property states that for any real number x there exists a natural number n such that এটা আর্কিমিডিয়ান প্রপার্টি হয়নি ভাই, এটা অশুদ্ধ আসছে, যিনি টাইপ করছেন উনি ঠিক করেন নাই। আর্কিমিডিয়ান প্রপার্টি কিন্তু আপনাদেরকে লিখে দিচ্ছি একটু আগে। Which of the following is a consequence of the Archimedean property? এটা বি নাম্বার। The Archimedean property guarantees that for any epsilon greater than 0 there exists n belongs to set of natural number such that আমাদের a নাম্বার, nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে 1/n এটা ক্ষুদ্রতম একটা সংখ্যা যেটা অ্যাপসাইলন থেকেও কি ছোট, এটা সবসময় ট্রু। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, নিম্নলিখিত চারটা ইয়ার মধ্যে কোনটা সত্য, আর্কিমিডিয়ান প্রপার্টির এটা বলছে। তবে এখানে যে স্টেটমেন্টটা ওটা অ্যাকুরেট স্টেটমেন্ট নয়। দেখ, এখানে আর্কিমিডিয়ান প্রপার্টি রিলেটেড 10টা জাস্ট প্রশ্ন দিয়েছি, এগুলো নিজেরা করে নেবেন। মোটামুটি সব কথাবার্তা আমার লেকচারের মধ্যে চলে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। রেগুলার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি সেটা বলছি না, মানে রেগুলার হোয়াট ডু ইউ মিন বাই রেগুলার? আচ্ছা, সেটা আমার তো কোনো ইয়া নাই, মানে হাত নেই, বুঝতে পারছেন? এটা আপনারা বলবেন বিসিএস হেল্পলাইন কর্তৃপক্ষকে। বিসিএস হেল্পলাইন কর্তৃপক্ষকে আপনারা বললে ওনারা ক্লাস দিলে আমি ক্লাস নেব, ওনারা ক্লাস দিলে আমি ক্লাস নেব। আর আপনাদের প্রতি আমার একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট যদি সামনে না থাকে, পড়ানোর যে একটা স্পৃহা, এতক্ষণ যে আমি পড়ালাম এটাও তো অনেক কিছু। আমার সামনে একজন স্টুডেন্ট আছে, আমি জানি না ভাই, স্টুডেন্ট সামনে না থাকলে তো মাথা থেকে আসে না কিছু। স্যার আপনি আসেন, তো এই রেগুলার ক্লাসের জন্য ইয়াকে বলেন।
না শেষ শেষ ফুলাফাইনগুলা ইয়ে করেন মানে আমি একটু মজা করতেছি, এরাও মজা নিচ্ছে। আছে স্যার।